নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2025-এ সবাইকে স্বাগত। আমি ডক্টর অপর্ণা বেরা, সহশিক্ষিকা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল, আজ তোমাদের সঙ্গে আছি। আর আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর হাইড্রোস্ফিয়ার বাড়িমণ্ডল, তার প্রথম অংশে আলোচনা হবে মোডস অফ অকারেন্স অফ ওয়াটার অ্যান্ড হাইড্রোলজিক্যাল সাইকেল। তো এই বিষয়টা আসলে জলের মতো বিষয় এবং জলের আলোচনাই আমরা করতে চলেছি। তো এই যে জল, পানীয় জল, দেখো সহজ, সবচেয়ে কাছে প্রথমেই যেটা আছে সেটা থেকে শুরু করা যাক, যে এই জল আমরা কোথা থেকে পাই এবং এই জলের উৎস কি। তোমরা এক একজন এক এক রকম ভাবনা চিন্তা চলছে মাথায় নিশ্চয়ই, কিন্তু বিষয়টা দেখো যে সারা পৃথিবীতে যে পরিমাণ মোট জল আছে তার কিন্তু পরিমাণটা সমান, এটা কমছেও না বাড়ছেও না। তাহলে এই যে বিশুদ্ধ পানীয় জল তোমার কাছে প্রতিদিন আসছে কিভাবে? কারণ জল তো বিভিন্নভাবে পৃথিবীর ওপর বয়ে যাচ্ছে, বিভিন্ন অবস্থায় তাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাই সেই বিষয় যেটা প্রকৃতি কি করছে, পিউরিফাই করছে। অর্থাৎ আমাদের সামনে জলের প্রতিটা ফোঁটা আমরা যে দেখছি, সেটা যে কোনো ফরম্যাটে হোক না কেন, সেটা কিন্তু মিলিয়ন মিলিয়ন ইয়ার্স ওল্ড। সেই একই পুরনো জল তুমি নানাভাবে চোখের সামনে বৃষ্টি হয়ে ঝরতে দেখছো, কোথাও কোনো অঞ্চলে তুষারপাত হচ্ছে, নদী নালা দিয়ে বয়ে যাচ্ছে, খালবিল দিয়ে বয়ে যাচ্ছে, গিয়ে সাগরে পড়ছে, আবার সেই জলই ফেরত এসে তোমার কাছে কিন্তু পানীয় জল হিসেবে তোমার সামনে আসছে। তাহলে এই যে পুরো বিষয়টা, এই আশ্চর্য বিষয়টা হচ্ছে কিভাবে আমরা দেখে নিই, চলো। এই যে আমরা দেখছি এখানে, দেখো এই পুরো প্রক্রিয়াটা এই যে আবর্তিত হচ্ছে চক্রাকার প্রক্রিয়ায় এবং সতত প্রক্রিয়া। তাহলে কিভাবে হচ্ছে, যে দেখো এই যে প্রথম ইভাপোরেশন, ইভাপোরেশন অর্থাৎ এই যে সূর্যের তাপে সমস্ত জলভাগ থেকে কি হচ্ছে, যে বাষ্পভবন হচ্ছে, তারপরে উপরে গিয়ে ঘনীভবন হচ্ছে এবং আবার কি হচ্ছে, যে সেই জল আবার বৃষ্টি রূপে প্রেসিপিটেশন আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে। তাহলে দেখো ভূপৃষ্ঠ বা যদি আমরা শিলামণ্ডল ভাবি, শিলামণ্ডল থেকে বাড়িমণ্ডলে যাচ্ছে, বাড়িমণ্ডল থেকে আবার শিলামণ্ডলে এবং সবশেষে গিয়ে কি করছে, যে সমুদ্রে বা অবনমিত অংশে বা যেটা হচ্ছে বাড়িমণ্ডলে পড়ছে। তাহলে এই যে হাইড্রোস্ফিয়ার থেকে অ্যাটমসফিয়ার থেকে আবার এই যে আবার শিলামণ্ডলে ফেরত আসা, এই তিনটে যে স্ফিয়ার, তার মধ্যে জল চক্রাকারে আবর্তিত হচ্ছে এবং আমাদের সামনে এইভাবে বারবার করে রিনিউয়াল হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, সেটাই আমাদের আজকে সহজ করে বুঝে নেওয়ার ব্যাপার। দেখো প্রথমেই আমরা হাইড্রোস্ফিয়ার, আমরা পৃথিবীর ওপরে অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে, ভূপৃষ্ঠের নিচে এবং আমাদের চারপাশে অথবা বায়ুমণ্ডলেও যত রকমভাবে জলকে দেখছি, সে সবকিছু নিয়েই আমাদের এই হাইড্রোস্ফিয়ার। সমুদ্র, নদী, নালা, ভূমজল, বরফ এবং জলীয় বাষ্প, যে কোনো প্রকারে এই বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং শিলামণ্ডলের মধ্যে আবর্তিত যে জল স্বতঃপ্রণোদিতভাবে আমাদের কাছে বিভিন্ন রূপে ফিরে আসছে এবং কি করছে, যে আমাদের যে পুরো পৃথিবীর জীবন ধারণের উপযুক্ত জলবায়ু তৈরি করছে এবং আবহাওয়াকে নিয়ন্ত্রণ করছে এবং জীবন ধারণের উপযোগী সমস্ত রকমের যে জল সরবরাহ করছে। দেখো মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে আমরা জানি যে একটি নীল গ্রহ, এই জন্যই ব্লু প্ল্যানেট বলা হয় এবং ওয়াটার প্ল্যানেট। সৌরজগতের এতগুলো গ্রহর মধ্যেও একমাত্র এখানেই আমাদের বিশেষত্ব, যেখানেই তরল জল রূপে সবচেয়ে বেশি পরিমাণে আছে এবং আর আমরা কি করছি, আমাদের আশেপাশে বিভিন্ন রূপে এই জলকে কিন্তু দেখতে পাচ্ছি। এই যে কখনো আন্ডারগ্রাউন্ডে, কখনো সারফেসে, কখনো চারপাশে। এবং এই জল দেখো তিনটে রূপে, কঠিন, তরল, গ্যাসীয়, তিন রূপেই আমরা। কঠিন যেমন এই বরফ এবং চিরতুষার যে আচ্ছাদন থাকে, হিমবাহ, এগুলো। তরল নদী, নালা, সমুদ্র এবং বৃষ্টির জল, এবং তার সাথে সাথে আমরা যখন এই জলীয় বাষ্পকে দেখছি, সেটা হলো জলের গ্যাসীয় রূপ। তাহলে সব রকম রূপে আমরা জলকে আমাদের চারপাশে
আবর্তিত হতে দেখছি। এই জল কতখানি, অর্থাৎ বিশুদ্ধ পানীয় জল কতখানি রেয়ার রিসোর্স, সেটা কিন্তু আমরা এখান থেকে সহজেই বুঝতে পারি। সারা পৃথিবীর 3 ভাগ জল হলো একমাত্র এই 1% জল নদী, খালবিলে বা হ্রদে রয়েছে, যেখান থেকে সহজে আমরা সেটাকে পানীয় জল হিসেবে পেতে পারি। সেজন্যই জল জীবন, এবং সমস্ত লাইফ ফর্মস কি করছে, ডিপেন্ডস অন ওয়াটার। দেখো এখানেও আমরা সেই দেখছি যে 71% জলের মধ্যে একমাত্র 1% জল পানীয় জল রূপে আমরা পেতে পারছি। এবং এই জলের দেখো, এই যে যদি আমরা একটু দেখে নিই, বুঝে নিই যে কিভাবে এই যে 97% হচ্ছে সমুদ্রের নোনা জল, তার 3% একমাত্র ফ্রেশ ওয়াটার, এবং তার আবার 79% রয়েছে কিন্তু হিমবাহের মধ্যে, বরফের মধ্যে, এবং যেটা কিনা আমাদের কাছে অ্যাভেলেবেল নয়। আর বাকি যেটুকু অংশ আছে তার 20% রয়েছে ভৌমজল রূপে, আর একমাত্র 1% রয়েছে এই সারফেস ওয়াটার, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে ফ্রেশ ওয়াটার রূপে। এবং সেই 1%-এর আবার কিভাবে ভাগ হয়েছে দেখো, এই যে, অর্থাৎ কিছুটা বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প, কিছুটা মাটির মধ্যে থাকা যে সয়েল ময়েশ্চার, কিছুটা নদীতে, এবং কিছুটা হচ্ছে লেকস এবং অন্যান্য ওয়াটার বডিজে। তো এইভাবে যে জলের যে বন্টন, এবং তারপর আমরা দেখে নিই যে অকারেন্স, কোথায় কোথায় কি পরিমাণে জল পৃথিবীতে রয়েছে। দেখো সর্বত্র জলের একটা হিসেব রয়েছে। এবং এই জল ভূপৃষ্ঠের ওপরে আমরা কিভাবে দেখতে পাচ্ছি, এইভাবে লেকস, রিভার্স, স্ট্রিমস, ওয়েটল্যান্ডস, রিজার্ভার, পন্ডস, লেগুনস, এই সমস্ত ভাবে কি করছে যে এই যে ভূপৃষ্ঠ ওপরের জল, তা কিন্তু আমাদের ইকোসিস্টেমকে সাপোর্ট করছে এবং আমাদের জীবন ধারণের সমস্ত রকম উপাদানকে সরবরাহ করছে। আর ভূপৃষ্ঠের নিচে আমরা কিভাবে এই জলকে দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে মাটির মধ্যে যে জল, ভ্যাদোস জল, গ্রাউন্ড ওয়াটার, ভৌম জল, কার্স্ট অঞ্চলের যে জল, এবং আর্টেসিয়ান জল, আর্টেসিয় কূপের থেকে যে জল আমরা পাচ্ছি, ফিশার জল, অর্থাৎ এই যে গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ সম্পৃক্ত স্তরের মধ্যে দিয়ে যে জল প্রবাহিত হচ্ছে, সেই ভৌম জল, এবং তার উপরের ভাদোস জল থেকে শুরু করে উপরের মাটির যে মৃত্তিকার কণার অভ্যন্তর, কণার মধ্যস্থ যে জল, সেই জল থেকে শুরু করে যে জায়গায় এরকম ভাবে অবনমিত প্রবেশ এবং অপ্রবেশ শিলাস্তরের মাঝখানে যে জল আটকে থাকছে, এবং সেই চাপে যে আর্টেসিয়ান যে স্ট্রাকচার তৈরি হয়, সেখান থেকে যে জল পাওয়া যাচ্ছে। তো এই সবকিছু মিলিয়ে, এবং অনেক সময় মাটির অভ্যন্তরে ফাটলের মধ্যে জল অবস্থিত থাকে, সেই জল, এই সব মিলিয়ে তারা কিন্তু যে বিরাট ভূমিকা পালন করে। দেখো এখানে কিছুটা সেই এটি একটি খুবই বিখ্যাত ইহুদি কবিতা, ইহুদি ভাষায় লেখা কবিতা। The streams all flow into the sea, but the sea they never fill, though the streams are flowing still. অর্থাৎ সেই পৃথিবীর শুরু থেকে আজ প্রায় 450 কোটি বছর ধরে এই সর্বত্র পৃথিবীর যে জল, সে কিন্তু আসলে কি হচ্ছে যে বৃষ্টির পরে নিচের দিকে যে কোনো অবনমিত স্থানে বয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত গিয়ে পৌঁছচ্ছে সমুদ্রে। তাহলে সমুদ্রে এই এত নদী নালা, পুকুর, খালবিল সবকিছুর জল এসে সমুদ্রে পড়ছে, কিন্তু সমুদ্র কিন্তু পূরণ হচ্ছে না বা ভর্তি হয়ে যাচ্ছে না, তবুও নদীরা বয়ে যাচ্ছে। তো এটা একটা জলচক্রের এই বিরাট বিশাল ব্যাপ্তিকে খুব সুন্দর করে এখানে বোঝানো হয়েছে। আমরা গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল নিয়ে আলোচনা করছি। গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলটা কি? যে এটা একটা ম্যাক্রো সাইকেল, এই কারণে যে এই যে চক্রটা, এই যে চক্রাকার স্বতঃনিয়ন্ত্রিত প্রক্রিয়া এবং অনবরত প্রক্রিয়া, কখনো কখনো এটা বেশ জটিল প্রক্রিয়া, এবং অবশ্যই এটা একটা ক্লোজ সিস্টেম। কেননা এর ইনপুট এবং আউটপুটটা বাইরে থেকে আসে না,
এবং এর যে পুরো যে পরিমাণটা, জলের যে মোট পরিমাণটা, সেটা একদম ফিক্স থাকে। তো এই এত রকমের যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তাতে দেখো আমরা দেখে নিই, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল অর ওয়াটার সাইকেল ইজ দ্য কন্টিনিউয়াস মুভমেন্ট অফ ওয়াটার অন, অ্যাবভ অ্যান্ড বিলো আর্থ সারফেস, driven by solar radiation and gravity. এই দুটোই কিন্তু ড্রাইভিং ফোর্স। Transitions between liquid, solid and vapor phases, moving between land, ocean and the atmosphere. আমাদের আলোচ্য বিষয় হবে হাইড্রোলজিক্যাল সাইকেল, তার প্রসেসগুলো এবং হিউম্যান ইম্প্যাক্টস, ক্লাইমেট চেঞ্জ, কনসিকুয়েন্সেস, ফিউচার আউটলুক। যেরকম বলছিলাম যে ক্লোজ সিস্টেম এবং এর গ্লোবাল ইন্টারকানেকশন রয়েছে, অর্থাৎ এই যে জলচক্র সেটা কি করছে, আর্থ সিস্টেমকে ইনফ্লুয়েন্স করছে, তার ক্লাইমেট, ওয়েদার, ইকোসিস্টেম সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। এবং কি হচ্ছে, এনার্জি অ্যান্ড ওয়াটার এক্সচেঞ্জ বিটুইন দ্য থ্রি স্ফিয়ার্স, যেটার মাধ্যমে আমাদের কি হচ্ছে যে পৃথিবীর আবহাওয়া, বিশেষ করে উষ্ণতা এবং বৃষ্টিপাতের যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু মূলত এই জলচক্রের উপর নির্ভর করে। তো আমরা দেখে নিই, এই যে জল যে চক্রাকারে আবর্তিত হচ্ছে, এর শুরু হচ্ছে কোথা থেকে? মাটির তলার জলকেও আমরা পাচ্ছি, ভূপৃষ্ঠের উপরের জলকেও পাচ্ছি, এবং এই ওয়াটার সাইকেল শুরু হচ্ছে ইভাপোরেশন থেকে। যেমন একটু আগে আমরা মডেলটাতে দেখলাম, যে ডায়নামিক মডেলটা, সেই একই জিনিস প্রকৃতিতে কিভাবে হচ্ছে। দেখো যে এই সূর্যের তাপে যে কোনো স্থলভাগ বা জলভাগের ওপর থেকে, মানে স্থলভাগের উপরে থাকা জল বা জলভাগের মধ্যে, অর্থাৎ সমুদ্র এবং ভূপৃষ্ঠের ওপরের যে নদী, নালা, পুকুর, খালবিল, সেগুলো থেকে বাষ্পীভবন হচ্ছে। এবং এই বাষ্পীভবন মানে কি, যে জলের তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়া। এবং এই রূপান্তরের জন্য যে লীন তাপ দরকার হয়, সেই তাপ এই যে বাষ্প হওয়ার সময় এই জল থেকে সংগ্রহ করে। এবং তারপর দেখো এই যে জলীয় বাষ্প যত উপরে যাবে, হালকা, যেহেতু উষ্ণ জলীয় বাষ্প থাকলে সেই বাতাস আরো কি হয়, যে হালকা হয়, এবং সেই বাতাস আরো উপরের দিকে গিয়ে, এই যে দেখো, তার মানে এইভাবেই এই হাইড্রোস্ফিয়ার থেকে বা আমাদের লিথোস্ফিয়ার থেকে জল পৌঁছে গেল কিন্তু অ্যাটমসফিয়ারে। অর্থাৎ এটা হচ্ছে, আমরা যদি ওভারঅল হাইড্রোলজিক্যাল সাইকেলকে দুভাগে মানে দুটো ফেজে ভাবি, তাহলে এবার আমরা অ্যাটমসফিয়ার ফেজে যাচ্ছি। তো এখানে জল কি হবে, যে যত উপরে যাবে, নর্মাল ল্যাবস রেট অনুযায়ী কি হবে, যে উপরের বায়ুস্তর ঠান্ডা এবং সেখানে গিয়ে ঘনীভবন হবে। অর্থাৎ যেটুকু জলীয় বাষ্প তার মধ্যে আছে, এবং সেই নির্দিষ্ট চাপে এবং তাপমাত্রায় কি হবে, যে জল সেই জলীয় বাষ্প দিয়ে সেই বাতাসটা সম্পৃক্ত হয়ে যাবে। সম্পৃক্ত হয়ে গেলে তখন কি হচ্ছে, এই ঘনীভবন, অর্থাৎ টাইনি ওয়াটার ড্রপলেটস তৈরি হচ্ছে জলের মধ্যে, মানে এই জলীয় বাষ্পের মধ্যে। অর্থাৎ জল পুনরায় আবার গ্যাসীয় থেকে তরল অবস্থায় আসছে। তো এরপর কি হবে, এই ড্রপলেটগুলো তো ভেসে বেড়ালো, কিন্তু যখন প্রায় একাধিক ড্রপলেট জুড়তে জুড়তে যখন 1 মিলিমিটারের বেশি হয়ে যায়, তখন এটা যে পরিমাণ ভারী হয়ে যায়, তখন আর কি হয়, যে বাতাসে ভেসে বেড়াতে পারে না, তখন গ্র্যাভিটি কন্ট্রোলে চলে আসে। এবং তখন কি হয়, যে বৃষ্টি, শিলাবৃষ্টি, স্লিট, ড্রিজল, যে কোনো ফরম্যাটে এই যে মেঘ হয়ে ভেসে বেড়াচ্ছে, মেঘের মধ্যে আমরা যদি মানে জলাকর্ষী কণা থাকে, অর্থাৎ নিউক্লিয়াই থাকে, যেগুলো কি হয়, যে যেগুলোকে কেন্দ্র করে এই ঘনীভবনটা সহজে হয়, বাতাসের অ্যারোজল বা কোনো সল্ট পার্টিকেল, সেগুলো থেকে কি হয়, যে ঘনীভবন হয়ে এই যে জল রূপে, অর্থাৎ 1 মিলিমিটারের বেশি হয়ে গেলেই একাধিক ড্রপলেট জুড়ে গিয়ে সে কি করছে, যে এই প্রেসিপিটেট হচ্ছে এবং ভূপৃষ্ঠে চলে আসছে। তাহলে আবার অ্যাটমসফিয়ারিক ফেজ ছেড়ে জল কিন্তু আবার লিথোস্ফিয়ারে চলে এলো বা হাইড্রোস্ফিয়ারে চলে এলো। তাহলে এই যে, এবং অঞ্চল ভেদে, অর্থাৎ বিভিন্ন জলবায়ু অঞ্চলে যদি তাপমাত্রা কোনো জলবায়ুতে অনেক কম হয়, তাহলে কি হবে, যে সেই জল কিন্তু জল রূপে, অর্থাৎ তরল রূপে না এসে বরফ বা তুষার রূপে অধক্ষিপ্ত হবে। তো এই যে অধক্ষেপণের পর্যায়টা, এই পর্যায়টাই কিন্তু সব থেকে বেশিভাবে আমাদের চারপাশটাকে, অর্থাৎ আমাদের পুরো পরিবেশটাকে বা পৃথিবীর যে কোনো মানে ইকোলজিক্যাল সিস্টেমকে সবচেয়ে বেশি
নিয়ন্ত্রণ করছে। এবং জল এসে তো পড়লো, তারপর কি হবে? রান অফ, অর্থাৎ এই যে অধক্ষিপ্ত জল, বৃষ্টির জল বা বরফ গলা জল, তারপরে কি হবে? যে কোথাও জমছে, নিচু জায়গাগুলোতে জমছে এবং ধীরে ধীরে আরো নিচু জায়গার দিকে যাচ্ছে। তো আমরা এই পর্যায়ে নদী নালা দিয়ে বা সাময়িকভাবে শীত বা শীত ইরোশনের মতো করে, অর্থাৎ চাদরের মতো করে ফ্লো হয় বা গালি ইরোশনের মতো করে আমরা জলকে বয়ে যেতে দেখি, অর্থাৎ চ্যানেল ফ্লো দেখি, শীত ফ্লো, গালি ফ্লো, এই নানা রকম ভাবে কি হচ্ছে যে আরো অবনমিত জায়গাগুলোতে যে নদী সমুদ্রে গিয়ে পড়ছে। এরপরে ফিফথ স্টেজটা কি? পার্কোলেশন, অর্থাৎ মাটির মধ্যে রান অফ হয়ে তো বেরিয়ে গেল, তারপরে কিছুটা জল বা এই বেরোনোর সময় কিছু জল কিন্তু মাটির মধ্যে চুয়ে চুয়ে মাটির অভ্যন্তরে পৌঁছে যায় এবং এই ভৌম জলের যে রিজার্ভটাকে বাড়ায়, অর্থাৎ ভৌম জলকে রিচার্জ করে। তো আমরা দেখে নিই যে আরেকবার রিপিট দেখে নিই যে প্রসেসগুলো কি ছিল। সারা পৃথিবীর সমস্ত জলভাণ্ডারকে এই যদি আমরা এই গ্লাসটা মানে কল্পনা করে নিই, তাহলে দেখো এটা এই জাস্ট এক ড্রপ, এই এক ড্রপ জল হচ্ছে হয় আমাদের এই বিশুদ্ধ পানীয় জলের মোট পরিমাণটা। তাহলে বোঝা যাচ্ছে যে কি ধরনের এতটা রেয়ার রিসোর্স যে আমাদের কতখানি বুঝে সুঝে এটাকে খরচা করতে হবে এবং কতখানি দায়িত্বশীলভাবে এটাকে আমরা কোনোভাবে নষ্ট হতে দিতে পারি না। এখন দেখো এই যে এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি, যদি তোমরা নিজেরাই হাতে কলমে এটা করতে পারো যে এই পুরো হাইড্রোলজিক্যাল সাইকেলের একটা, এই প্রসেসটার একটা মিনিয়েচার দেখো, যেখানে আমরা ক্লাসের শুরুতে গরম জল ঢেলে রেখেছিলাম, মানে অর্থাৎ সূর্যের তাপে যেভাবে বাষ্পীভূত, মানে যেভাবে উত্তপ্ত হয় এবং তারপর বাষ্পীভবনটা হয়, সেটাকেই রিক্রিয়েট করতে আমরা দেখো এই গরম জলটাকে ব্যবহার করেছিলাম। এবং তার ফলে কিছুক্ষণ পরে দেখো কি হয়েছে, এই যে গ্লাসটার গায়ে চারিদিকে কি হচ্ছে, যে অর্থাৎ ভেতরে যে বাষ্পীভবনটা হয়েছে সেই বাষ্পীভবনের মানে পরে, অর্থাৎ কনডেনসেশনের পরে কি হচ্ছে যে জলের যে কণাগুলো সেখানে, অর্থাৎ প্রথমে জল মানে তরল থেকে গ্যাসে পরিণত হলো, গ্যাসীয় অবস্থায় এলো এবং গ্যাস থেকে আবার কি হচ্ছে যে এই যে ড্রপলেটগুলো এই গ্লাসের গায়ে যেগুলো, এইগুলো কি হচ্ছে যে আবার তরল জলের কণা হিসেবে জমেছে। তো কি হচ্ছে যে যদি ভেবে নেওয়া যায় যে সূর্যের তাপে জল বাষ্পীভূত হলো এবং তারপরে আবার ঘনীভূত হয়ে এখানে জমলো, এবং আমরা যদি এই যে যেটা দিয়ে চাপা দেওয়া ছিল সেখানেও কিন্তু তাতে কিন্তু পুরো এই গুঁড়ো গুঁড়ো জলের কণা জমেছে। তো এটা এই যে এখানে আমাদের যেটা রাখা ছিল একটা কন্টেনার মতো, দেখো সেখানেও কিন্তু জল রয়েছে, অর্থাৎ ওই যে বাষ্পীভবন হলো এবং ঘনীভবন হলো, এই ড্রপলেটগুলো এখানে নিচে আবার পড়েছে, ঠিক যেভাবে আমরা বৃষ্টি পড়তে দেখি। তো সেই প্রেসিপিটেশনটা কিন্তু এখানে কালেক্টেড হয়েছে। তাহলে এভাবেও আমরা হাতে কলমে কিন্তু পুরো বিষয়টাকে অনুধাবন করতে পারি যে এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে প্রকৃতিতে। ইভাপোরেশন প্রসেসে কি হচ্ছে যে এইভাবে যে কোনো ওয়াটার বডিজ থেকে বাষ্পীভূত হচ্ছে, তার সাথে সাথে উদ্ভিদের যে প্রস্বেদন সেখান থেকেও আমরা জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যুক্ত হয়। এরপর প্রেসিপিটেশন বিভিন্ন হবে, আমরা বিভিন্ন ফরম্যাটে এই যে রেইন, স্নো, হেল, স্লিট ভাবে পৃথিবীতে অধক্ষিপ্ত হতে দেখছি। দেখো এরপর রান অফ, ওভারল্যান্ড ফ্লো, অনেক ধরনের রান অফ হয়। তো সেগুলোর মাধ্যমে জল কি করছে, নদী নালা এবং সমুদ্রে শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর কিছু জল গ্রাউন্ড ওয়াটার রিচার্জে চলে আসছে। আচ্ছা, এই যে অ্যানুয়াল ওয়াটার বাজেট, অর্থাৎ আমরা যেরকম বাজেটে মানে অর্থনৈতিক বাজেটে যেরকম করে আয় ব্যয়ের একটা হিসাব দেখি, সেইভাবেই যদি কোনো জায়গার, অর্থাৎ এই যে পুরো জলচক্রটা গোটা পৃথিবীব্যাপী যে জলকে রিনিউ করছে, অর্থাৎ বারবার করে এটাকে কি হচ্ছে যে পুনরায় ফিরিয়ে দিচ্ছে বিশুদ্ধ জল হিসাবে, তাহলে নেচারের এই যে একটা রিনিউয়াল প্রসেস, সেটার মধ্যে কিন্তু দেখা যায় যে কোথাও কোথাও এই রিনিউয়াল রেটটা অন অ্যান অ্যাভারেজ কোথাও বেশি কোথাও কম। যেমন
কোনো যেগুলো হচ্ছে চিরতুষার ক্ষেত্র, পার্মাফ্রস্ট, সেই জায়গাগুলোতে কিন্তু এই রিনিউয়ালের রেটটা রিলেটিভলি কম। অর্থাৎ যে রেসিডেন্ট টাইম, মানে কোনো জায়গায় একটি জলের অণু কতক্ষণ পর্যন্ত থাকবে, যেমন অ্যাটমসফিয়ারের সব থেকে এই রিনিউয়াল রেটটা হাই। অর্থাৎ প্রতি 4 দিনেই প্রায় আমাদের এই বায়ুমণ্ডলের সমস্ত জলীয়বাষ্প বা সমস্ত জলের যে উপস্থিতি সেটা রিনিউ হয়ে যায়। এবং নদী নালার ক্ষেত্রে নদীতেও প্রায় 16 দিনের মধ্যে এই যে রিনিউয়াল সাইকেলটা কমপ্লিট হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে কোথাও কোথাও যেগুলো অনেক পুরনো গ্রাউন্ড ওয়াটার, পুরো গ্রাউন্ড ওয়াটারের যে আপার লেয়ার সেটাও প্রায় 100 বছরে, পুরনো অনেক ডিপার লেয়ার মানে লেয়ারের যে গ্রাউন্ড ওয়াটার সেটা হয়তো 10,000 ইয়ার্সে। এরকম ভাবে পুরো সমগ্র পৃথিবীর যে পুরো যে জলের পরিমাণ বা যেখানে যেখানে আমরা যে যে ফরম্যাটে জলকে দেখতে পাচ্ছি, তার কিন্তু সর্বত্রই কি হচ্ছে যে সেই জল রিনিউ হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে। তো এবার এই যে হিউজ যে এক্সচেঞ্জ, হিউজ একটা মানে সার্কুলেশন চলছে সমুদ্র এবং বায়ুমণ্ডলের মধ্যে, সমুদ্র এবং স্থলভাগের মধ্যে, এই যে পুরো যে প্রক্রিয়াটা, তার হয়তো একটা মানে সামগ্রিকভাবে তার যে পরিমাণটা সেটা মানে ফিক্সড, সেটা কনস্ট্যান্ট। কিন্তু কখনো কখনো দেখা যায় যে আঞ্চলিক ভেরিয়েশন রয়েছে, অর্থাৎ স্প্যাশিও টেম্পোরাল চেঞ্জ আছে। কোনো কোনো বিশেষ ঋতুতে বা কোনো কোনো বিশেষ অঞ্চলে, যদি আমরা কোনো একটা মানে কোনো স্পেসিফিক অঞ্চলের কথা ভাবি, ধরো কোনো একটা ড্রেনেজ বেসিনে, সেখানে কিন্তু দেখা যায় যে এই কিছুটা কমা বাড়া হয়। সেই জন্যই এই ওয়াটার বাজেট, এই কনসেপ্টটা, যে দেখো যে এটা একটা মেজারিং টুল কি করছে, যে ইনপুট এবং আউটপুট গুলোকে, হাইড্রোলজিক্যাল সাইকেলের ইনপুট এবং আউটপুট গুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর যে পরিমাপ পদ্ধতি এবং তার ফলে আলটিমেটলি কি চেঞ্জটা হচ্ছে সেটা পরিমাপ করা। সেটা বিভিন্ন কারণে দরকার হয়, যে ওয়াটার বাজেট অর্থাৎ আমি মানে কোনো জায়গায় জলটা অ্যাভেলেবেল কিনা, কোনো জায়গায় মানে ওয়াটার সিকিউরিটি কেমন, সেইগুলোকে বোঝার জন্য দেখো, এবং কতটা কি ইউজ হচ্ছে সেটার জন্য। ইনপুটগুলো কি, যে এই বৃষ্টিপাত, নানা রকম মানে যে কোনো ফরম্যাটের অধঃক্ষেপণ, তুষারপাত হতে পারে, এবং নদী নালার মাধ্যমে যে ইনফ্লোটা হয়, এবং মাটির তলার জল, গ্রাউন্ড ওয়াটার। আর আউটপুটে কি কি আছে দেখো, ইভাপোট্রান্সপিরেশন অর্থাৎ মানে প্রস্বেদন প্লাস হচ্ছে এই বাষ্পীভবন, তার সাথে রান অফ, যে জলটা বেরিয়ে চলে যাচ্ছে ভূপৃষ্ঠের ওপর দিয়ে বা মানে সাবসারফেসে বিভিন্ন হবে। এবং দেখো আউটফ্লো, এই নদী নালা দিয়ে প্রস্রবণ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে একটা ক্লোজ সিস্টেমে ইনপুট হচ্ছে এগুলো দিয়ে জল আসছে বা জলের সরবরাহ বাড়ছে, এগুলো রিচার্জ, আর এই আউটপুটগুলি হচ্ছে ডিসচার্জ। এবং তার মাধ্যমে কি হচ্ছে, যে স্টোরেজ, গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটারের যে স্টোরেজটা, সেটা ওই স্পেসিফিক টাইমে ওই জায়গাতে ওই রিজিয়নে কিভাবে চেঞ্জ হচ্ছে, এটাই হলো অ্যানুয়াল ওয়াটার বাজেট। এবার আমরা দেখে নিই যে এটার ভিত্তিতে দেখো যে এই যে জলের পুরো যে মানে এই যে অ্যাটমসফিয়ারের, এটা সারফেসের এবং এটা সাব সারফেসের, অ্যাটমসফিয়ারের মধ্যে কি কি প্রক্রিয়াগুলো চলছে এবং তাদের যে ইন্টারকানেকশন দেখো, প্রত্যেকটা ইন্টারলিঙ্কড এবং একটা আরেকটার উপর পুরোপুরি নির্ভর করে রয়েছে। তো এই যে এতগুলো ইন্টারকানেক্টেড প্রক্রিয়াগুলো বিভিন্ন স্তরে রয়েছে, সেগুলো অনুধাবন করলে কি বোঝা যায়, যে এই ওয়াটার ব্যালেন্স কিছু একটা আছে এবং তার ইকুয়েশন প্রিন্সিপাল অফ মাস কনজারভেশনের উপর বেস করে হর্টন, জলবিজ্ঞানী হর্টন কিন্তু এটা মানে এই যে ইকুয়েশনটা উনি দিয়েছিলেন। যেমন আমরা যে প্রেসিপিটেশন কির উপর, অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন কিসের উপর ডিপেন্ড করছে, রান অফ, ইভাপোট্রান্সপিরেশন, আর হচ্ছে চেঞ্জেস, নেট চেঞ্জ ইন স্টোরেজ, এগুলোর উপর। আসলে জলচক্র বিষয়টা, এই যে আমরা যখন মডেলটা দেখছিলাম তখন কিন্তু কি মনে হচ্ছিল, যে এই যে মডেলটা আমরা যখন দেখছিলাম, যে এটা তো আমরা ছোটবেলাতে অনেকে করেছি বা অনেকবারই দেখেছি, যে একটা ওয়াটার সাইকেলের মডেল, সেটা কিন্তু একদম মানে ছোটবেলা থেকেই আমাদের দেখা বা এখন মানে ছোট বাচ্চারাও বুঝতে পারে, এতই একটা ইজি কনসেপ্ট। কিন্তু আসলে কি বলতো, যে মানে হাইড্রোলজিস্টরা, জিওলজিস্টরা, যে কোনো ওয়াটার সায়েন্টিস্ট, তাদেরও কিন্তু মানে এত জটিল এবং সূক্ষ্ম প্রক্রিয়া যে অনেকটাই তাদেরও বোঝার বাইরে এখনো আছে। তো এই বিষয়টাকে আমরা আরেকবার দেখে নিই, সাব সাইকেল অফ হাইড্রোলজিক্যাল সাইকেল। তো সাব সাইকেল মানে আমরা যখন প্রথম এই হাইড্রোলজিক্যাল সাইকেল নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তখন কিন্তু কি ছিল,
হেডিংটা যে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, অর্থাৎ এটা একটা ম্যাক্রো সাইকেল, কিন্তু এই ম্যাক্রো ছাড়াও আরো কতগুলো মাইনর সাইকেল, অর্থাৎ মেজর হচ্ছে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, এছাড়াও কতগুলো মাইনর সাইকেল হয়। যেমন ধরো যে সমুদ্র থেকে সমুদ্রের মধ্যে যে মানে সাগরের উপরেই বাষ্পীভবন হলো এবং বৃষ্টিপাত হলো, আবার সাগরের জল সাগরেই ফিরে এলো, এরকম কতগুলো মাইনর সিস্টেম আছে, কতগুলো ধরো মানে ইনল্যান্ড সিস্টেম আছে, যে একই নদী মানে স্থলভাগের ওপর নদী থেকেই জল মানে সার্কুলেট করছে, এই পুরো সার্কেলটা কমপ্লিট হচ্ছে। এছাড়াও ধরো মানে স্পেসিফিক কিছু সার্কেল আছে, যেমন হচ্ছে অর্থাৎ এগুলো জলাবর্তনী, যেমন কোনো ড্রেনেজ বেসিন, সেই এরিয়াটার মধ্যে কিভাবে সার্কুলেশনটা হচ্ছে। তো এইভাবে কতগুলো সাব সাইকেলের মাধ্যমেও কিন্তু এই পুরো হাইড্রোলজিক্যাল সাইকেল এই প্রসেসটা কমপ্লিট হয়। এবং এই যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর যে কোনো জায়গা থেকে আমরা শুরু করে কিন্তু এই বিষয়টাকে অনুধাবন করতে পারি। এরপর আমরা আলোচনায় চলে আসি যে ইম্প্যাক্ট এবং কি হচ্ছে যে মানুষের কার্যকলাপ এই পরিবেশের ওপর প্রভাব ফেলে। প্রথমেই চলে আসছে ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ পরিবেশ ধীরে ধীরে পাল্টাচ্ছে। জলবায়ুর যে মূল যে বিষয়গুলো, অর্থাৎ তাপমাত্রার বৈশিষ্ট্য, তাপমাত্রার যে সাধারণ যে তার যে প্যাটার্ন, এবং বৃষ্টিপাত অধঃক্ষেপণের যে প্যাটার্ন, বৃষ্টিপাতের ইন্টেন্সিটি, ডিস্ট্রিবিউশন, তো এই জিনিসগুলোর মধ্যে যে বিরাট পরিবর্তন পৃথিবী জুড়েই আসছে, তার ফলে হাইড্রোলজিক্যাল সাইকেলের কি কি ইম্প্যাক্ট হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে। দেখো, ইন্টেন্সিফিকেশন, অর্থাৎ আমরা এতক্ষণ আলোচনায় বুঝলাম যে এই সিস্টেমটার কি দুটো ড্রাইভিং ফোর্স কি ছিল, যে এক হচ্ছে সোলার এনার্জি আর হচ্ছে গ্র্যাভিটি। তো সোলার এনার্জির মাধ্যমেই কি হচ্ছে, মানে প্রক্রিয়াটা স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি, যে ইভাপোরেশন থেকে স্টার্ট হচ্ছে। তো যত বেশি আমাদের টেম্পারেচার বাড়বে পরপর, তত কি হবে, যে ইভাপোরেশন বাড়বে এবং পুরো প্রসেসটা আরো ইন্টেন্সিফাই হবে। তো তারপরে কি মানে এর ফলে কি হতে পারে, ইনক্রিজড ইভাপোরেশনের ফলে আমাদের ভেপার বেশি তৈরি হবে। তাহলে যত বেশি ওয়াটার ভেপার বাতাসে আসবে, তত কি হবে, যে এই প্রেসিপিটেশন প্যাটার্নে চেঞ্জ হয়ে যাবে, প্রেসিপিটেশন ইন্টেন্সিটিও চেঞ্জ হয়ে যাবে, ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে যাবে, এবং অবশ্যই সেটা এই ওয়াটার রিসোর্স, পুরো জলের যে ভান্ডার, জলের যে সম্পদ, তার উপরে প্রভাব ফেলবে। এবং এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, যত ধরনের তোমরা লক্ষ্যই করেছো যে ধীরে ধীরে সাইক্লোনের প্রভাব বাড়ছে, মানে যেগুলো বড় বড় ঘূর্ণিঝড়, সেগুলো কিন্তু এক সময় ছিল যে বেশ এক দশকে এক আধবার আসতো, কিন্তু এখন লাস্ট কয়েক বছরে আমরা কিন্তু পরপর দেখি একই বছরে 2-3টে করে বড় বড় সাইক্লোন আমরা দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র এক্সট্রিম ওয়েদার ইভেন্টস মানে শুধু সাইক্লোন নয়, যেই জায়গায় খরার প্রভাব ছিল না সেখানে খরার প্রভাব বাড়ছে, যেখানে বন্যার প্রভাব ছিল না সেখানে বন্যার প্রভাব বাড়বে। তো এই রকম এক্সট্রিমিটিসগুলো কিন্তু ক্রমাগত বাড়ছে। গ্লেশিয়ার স্নো মেল্ট, বরফ গলা জল, এবং বিশেষ করে হিমবাহগুলো গলে যাওয়া, এবং সেই জল সাপ্লাই কোথায় চলে আসবে, সাগরে চলে আসবে। তো এই সাগরে চলে এলে কি হবে, যে এইভাবেই সি লেভেলটা বাড়বে বা সমুদ্রের জলতল বাড়ছে, এবং সেখান থেকে এই যে কোনো দেশের যে কোনো অঞ্চলের উপকূল অঞ্চলগুলো বা একটু যেগুলোর মানে যে জায়গাগুলো একটু নিচু, সেই জায়গাগুলোর মানুষজনের জীবনযাত্রা বিপন্ন। ইকোসিস্টেমের উপর কিন্তু অসম্ভব ইম্প্যাক্ট রয়েছে, কারণ পুরো ইকোসিস্টেমটাকে রান করছেই এই গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। সেটা যে মানে সারফেস হোক বা সমুদ্রের হোক, অর্থাৎ ভূপৃষ্ঠের বা মানে স্থলভাগের হোক বা সমুদ্রের হোক। এবং হিউম্যান ইম্প্যাক্টস, মানুষ তো প্রভাব ফেলছেই, আবার এর ফলে মানুষের নিজের জীবনযাত্রার উপর যে প্রভাবটা পড়বে, অর্থাৎ জল মানেই হচ্ছে কি হচ্ছে, যে দুরকম তো আমরা দুভাবে আলোচনা করতে পারি, যে ফিজিক্যাল এনভায়রনমেন্টের উপর কি ইম্প্যাক্ট আর বায়োলজিক্যাল কি ইম্প্যাক্ট রয়েছে। তো ফিজিক্যাল ইম্প্যাক্টের মধ্যে যেমন এই আলোচনাটার মধ্যেই এলো যে বাতাসের আবহাওয়া এবং জলবায়ুর যে মূল বৈশিষ্ট্যগুলোকে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। যখনই বাষ্পীভবন বাড়ছে, মেঘাচ্ছন্নতা বাড়বে, তখনই কিন্তু মানে পুরো পৃথিবীর গ্লোবাল যে টেম্পারেচার তার উপরে একটা ইম্প্যাক্ট হবে। এবং এই যে জল যখন বাষ্পীভূত হচ্ছে, যে লিন তাপ চলে আসছে আবহাওয়ার মধ্যে, মানে লোয়ার অ্যাটমসফিয়ারে, সেটাই কিন্তু লোয়ার অ্যাটমসফিয়ারকে হিট আপ করছে। তো এই নানা রকম ভাবে এতখানি ইন্টারকানেক্টেড প্রসেসগুলো, যেগুলো কিন্তু একটা পজিটিভ হলে আরেকটা মানে অবধারিতভাবে তার সাথে নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ মানে এটাকে ক্রিয়েট করে, অর্থাৎ চেইন রিয়াকশনটাকে ক্রিয়েট করে। তো এইভাবে
এবং যদি আমরা বায়োলজিক্যাল পার্সপেক্টিভ দেখি তাহলে বায়োলজিক্যালি কি যে এই যে জলের মানে ইকোসিস্টেম ওয়াটার সাইকেল সেটা কি করছে যে পুরো বাস্তুতন্ত্রে জলের সাপ্লাই দিচ্ছে, জলের সাথে সাথে কি হচ্ছে যে পুষ্টির মানে নিউট্রিয়েন্ট সাপ্লাই করছে, আর কি যে এর জন্যই উদ্ভিদ, এর জন্যই আমরাও, এবং তার সাথে সাথে আমাদের পুরো এগ্রিকালচার সেক্টরটা এর উপর দাঁড়িয়ে। এছাড়া আর যদি তুমি ভাবতে চাও যে মানুষের মানে সেই অর্থে মানুষের পুরো সভ্যতা, তার মানে তার বিকাশ এবং তার যে মেনটেনেন্স, সেই সবটাই কিন্তু এক কথায় এই জলচক্রের উপর দাঁড়িয়ে। দেখো, তো মানুষের যে ইন্টারফেয়ারেন্স কিভাবে আসে তাতে, যেখানে সেখানে নদীতে বাঁধ দিয়ে দেওয়া, বিগ ড্যাম প্রজেক্টগুলো, বা যে কোনো জায়গায় বড় বড় যে মানে খনি খনন করা থেকে শুরু করে গ্রাউন্ড ওয়াটার প্রচুর পরিমাণে তুলে আনা এবং অলমোস্ট মাটির তলার জলকে মানে ফাঁকা করে দিলে কি হবে, তারও নানা রকমের কনসিকুয়েন্স। তো এই যে এবং এগ্রিকালচার সেক্টরে জলের যে অনিয়ন্ত্রিত ব্যবহার এবং তার সাথে সাথে যে কোনো খনন কার্য, তো এই নানা রকম ভাবে মানুষ কিন্তু এই হাইড্রোলজিক্যাল সাইকেলকে ইন্টারফেয়ার করে। তো তার যে কনসিকুয়েন্স সেগুলো থেকে আমরা ফিউচার আউটলুক কি হবে, যে কি করে ম্যানেজমেন্ট কি ভাবে আমরা এই যে ক্রমাগত পৃথিবীতে যে ফ্রেশ ওয়াটার তার যে কমে আসছে, নদী নালার অর্থাৎ হিমবাহের যে গলন বাড়ছে, সেই জল নদী থেকে সমুদ্রে আসছে এবং সেই জল কি করছে যে দেখো পুরো জিনিসটা অর্থাৎ যতক্ষণ নদী নালায় থাকবে, যতক্ষণ ভূপৃষ্ঠের ওপরে থাকবে, ততক্ষণই সেই জল কিন্তু আমাদের ব্যবহারের উপযুক্ত বা আমাদের পানীয় কাজে লাগুক বা যে কোনো কাজে লাগুক ততক্ষণই আমরা পাবো। তাহলে একদিকে যে রিজার্ভারগুলো ছিল ফ্রেশ ওয়াটারের সেগুলো ধীরে ধীরে ডিপ্লিট করছে, সেগুলো কমে আসছে। আবার আরেকদিকে কি হচ্ছে যে সমুদ্রে যে বাড়তি জল যোগ হচ্ছে তাতে করে সেই জলতল বাড়ছে এবং সেখান থেকে আবার আমাদের উপকূল অঞ্চলের সমস্যা তৈরি হচ্ছে এবং সারা পৃথিবীরই যে যে সূক্ষ্ম ব্যালেন্সে থাকে যে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো সেগুলোর মধ্যে আবার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তো এই পুরো জিনিসটার মধ্যে থেকে ওয়ে আউটটা কি, সেটা হলো এই সাস্টেনেবল ম্যানেজমেন্ট। সাস্টেনেবল ম্যানেজমেন্ট কি, যে কিছু প্র্যাকটিস, রেইন ওয়াটার হারভেস্টিং, এটা তোমরা খুব শুনেছো, প্রচলিত কথা, তোমরা অনেকে প্রজেক্ট করেছো এটা নিয়ে, অনেকে অনেক হাতে কলমে কাজ করেছো। তো রেইন ওয়াটার হারভেস্টিং এবং ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট এই দুটো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেখানে তোমরা নিজেরাই একটা ভাইটাল রোল প্লে করতে পারো। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট কিসে, যে কোনো একটা ধরো কোনো একটা ওয়াটারশেড এরিয়া ম্যানেজমেন্ট, কোনো ইরিগেশন ম্যানেজমেন্ট, সেই জায়গাগুলোতে কিন্তু একেবারেই অ্যাডভান্সমেন্ট যে জায়গায় রয়েছে। তো এই ডেটা অ্যানালিসিস, কম্পিউটার মডেল, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আজকাল যে প্ল্যানিং করতে পারি, তার যে ইমপ্লিমেন্টেশন, সেগুলো কিন্তু অনেক বেশি এনভায়রনমেন্টালি সাস্টেনেবল। দেখো, ইম্পর্টেন্স অফ সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট, এখানে আমরা তিনটে দিক থেকে আলোচনা করতে পারি। যে তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কি, যে আমরা অবশ্যই এই গ্রাউন্ড ওয়াটার মাঝে মাঝে যেভাবে ইনফিল্ট্রেট করে যায়, মানে পলিউশন ইনফিল্ট্রেট করে যায় এবং সেখান থেকে প্রচুর মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হয়, পুরো একটা এলাকায় হয়তো জলবাহিত রোগের প্রাদুর্ভাব হচ্ছে। এবং এই ধরনের বিষয়টাকে কি করতে পারি, যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাকে অর্থাৎ পলিউশন, সেটা যেমন কমবে, তার সাথে সাথে কি হবে যে পুরো এন্টায়ার ইকোসিস্টেম অনেক বেশি সাস্টেনেবল হবে এবং সাথে সাথে কি হবে যে হেলদিয়ার প্ল্যানেট। সব মিলিয়ে সারা পৃথিবী ইকোনমিক বেনিফিট কি, যে কস্ট এফেক্টিভ যে বেনিফিটগুলো, কস্ট এফেক্টিভ যে প্রসেসগুলো, সেগুলোকে আমরা ভাবতে পারি বা সেগুলোকে তোমাদের ভাবার জন্য সব থেকে মানে জরুরি জায়গা। যে মেজর কিছু কিছু প্রবলেম আছে, কিছু ম্যাক্রো প্রবলেম আছে, কিছু মাইনর প্রবলেম আছে, তো সেগুলোকে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি, সবার জন্য বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া এবং সবার যাতে এই জীবনশৈলীর মান, জীবনযাত্রার মান একটা যথেষ্ট ভালো মানে এসে পৌঁছয়। এবং সে কারণেই হচ্ছে আমাদের এই সমস্ত এই জল সম্পদের যে আলোচনা, জল সম্পদের যে ধারণার, সেই ধারণাটার আলোচনার মূল কারণ আর কি, মূল উপজীব্য। তো এই জায়গাটা তোমাদের অনুধাবন করতে হবে। আমরা যে হাইড্রোলজিক্যাল সাইকেল পড়লাম, সেটাই হচ্ছে আমাদের পৃথিবীতে জীবনের অস্তিত্বের মূল কারণ। এবং সেইটাকে যত বেশি আমরা অক্ষুণ্ণ রাখবো, প্রকৃতি যেভাবে নিয়ন্ত্রণ করে চলে এসছে এত বছর, তার মধ্যে যত আমরা ইন্টারফেরেন্স কম করব এবং যত বেশি আমরা আমাদের রোলটাকে ঠিকমতো প্লে করব, তাতেই কিন্তু দেখা যাবে যে সব মিলিয়ে
সারা পৃথিবীর মানুষ একটা উপযুক্ত যে জীবনযাত্রার মান, জীবন ধারণের মান, বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে এবং সর্বত্র অর্থাৎ নদী নালার জলের কোয়ালিটি ঠিক থাকা এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে আলোচনাগুলো করলাম সেগুলোরও ইম্প্যাক্ট যতটা, দুর্যোগ বা মানে হ্যাজার্ড ডিজাস্টারের যে ইম্প্যাক্ট গুলো সেগুলো যতটা সম্ভব কমিয়ে আনা। তাহলে এই হচ্ছে পুরো পার্সপেক্টিভ, এই হোলিস্টিক ভাবে চিন্তা ভাবনা করে এইগুলোই হলো এই আলোচনার মূল উপজীব্য। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই।